তৃণমূলের 1 থেকে 100 সবাই চোর, সবাই দুর্নীতিবাজ, কেউ সাধু নয়। খোদ মমতা ব্যানার্জি নেই, যার শুরুটাই দুর্নীতি, যার শুরুটাই ল্যান্ড গ্র্যাবিং দিয়ে, যার শুরুটাই এক্সটর্শন দিয়ে, তার শেষটাই ওরকমভাবে হবে। আর শেষটা ওরকমভাবে হওয়ার পরেও যে আবার নতুন করে বাড়ছে, যে কটা সাংসদ গেছে তাদের প্রত্যেকের নামে ক্রিমিনাল কেস আছে। আপনারা যদি দেখেন তাদের প্রত্যেকের নামে ক্রিমিনাল কেস আছে, কারোর নামে এক্সটর্শন আছে, কারোর নামে ল্যান্ড গ্র্যাবিং আছে, কারোর নামে অন্যরকম কেস আছে, কিন্তু আছে। কাউন্সিলরের অফিসে খাট পেতে পারে, বিছানা পেতে পারে। মমতা ব্যানার্জির অফিসে, একটা কাউন্সিলরের অফিসে গর্ভনিরোধক বলে কী করছিল আমি জানি না, গর্ভনিরোধকের ট্যাবলেট আমি কী করছিল জানি না। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। কিন্তু একই দিনে আমার আগাম জামিনের আর্জি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সুমিত, কি বলবেন? দেখুন, এটা তো ওর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, মানে অ্যারেস্ট ওয়ারেন্ট করেছে, ওর এগেনস্টে ওয়ারেন্ট হয়েছে। ও অ্যান্টি বেলছে, কোর্টে মুভ করেছে, তো ওকে রক্ষা কবচ বা অ্যান্টি বেল এখন পর্যন্ত দেওয়া হয়নি, কারণ মামলা সবাই ফাইল হয়েছে, মামলা ওঠেনি। আর মামলা যতক্ষণে উঠবে ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যাবে, কারণ কটা জায়গায় মামলা, তো মানে কটার অ্যান্টি বেল ওকে দেওয়া হবে। ওর এগেনস্টে একাধিক এক্সটর্শন থেকে শুরু করে ল্যান্ড গ্র্যাবিং থেকে শুরু করে, প্লাস হতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যত মানে বেআইনি রকম ইলিগাল যত রকম কাজ, সমস্ত রকম, ইভেন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ, শিক্ষা দুর্নীতি যেটা বলা হচ্ছে, সেই টাকা কালেকশন, তো সেখানে সেই জায়গায় তো অভিষেক ব্যানার্জি ওকে দিয়েই করেছে, তো কটা অ্যান্টি বেল দেবে? কাজে ওসব অ্যান্টি বেল দিয়ে কিছু হবে না। আমি আবার বলছি, আগেও বলেছি যে বর্তমান সরকার, বর্তমান স্বরাষ্ট্র দপ্তরের কাছে যা প্রমাণ আছে, তৃণমূলের ওই ছোট বড় মাঝারি সেজো মেজো কোনো নেতাকে কোনো জুডিশিয়ারি সিস্টেম বাঁচাতে পারবে না, কারণ তাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ আছে। হয়তো সাময়িক স্বস্তি পাবে, আংশিক স্বস্তি পাবে, কিন্তু সম্পূর্ণ স্বস্তি পাবে না। এইভাবে যে জেরা পর্ব চালু হয়েছে, এটা কোন চোখে দেখছেন? এটা কিভাবে বিশ্লেষণ করবেন? এটা কোন নীতির মধ্যে পড়ছে? কোনো নীতির ব্যাপার না, চোরদের কোনো নীতি হয় না। চোর চুরি করেছে, তাই জন্য চুরি ধরা পড়েছে, তাই জন্য ইনভেস্টিগেটিং এজেন্সি তদন্ত করছে। এটা খুব স্বাভাবিকভাবেই হচ্ছে, স্বাভাবিক নিয়মেই হয়েছে। তার বিরুদ্ধে অকাট্য প্রমাণ আছে, কারণ তার বিরুদ্ধে কালকে যখন সিআইডির সাথে জয়রাত বসা হয়েছিল এবং কুণাল ঘোষ, ওই 3.5 বছরের জেল খাটা আসামি, যখন দুজনকে ক্রস মানে আপনার দুজনকে সম্মুখ সমরে বসানো হয়েছিল, যেটা আপনার শৈজাল কাণ্ডে দুজনকে সামনে রেখে, তখন একজন বলছে ওটা ওই তারিখের মিনিটস নয়, ওই তারিখের রেজলিউশন না। কুণাল ঘোষ বলছে না, ওই তারিখে বা 6 ফেব্রুয়ারি না কত তারিখে, আমরা কোনো এরকম 6 ফেব্রুয়ারি না 6 এপ্রিল না এরকম কিছু যে তারিখটা বলা হয়েছে, সেই তারিখে কোনো রেজলিউশন পাস হয়নি। অভিষেক বলছে না, ওটা ওই তারিখেরই রেজলিউশন। আমাদের কাছে সব তথ্য আছে, কি বলা হয়েছে কি না হয়েছে, কারণ টোটাল ইন্টারোগেশনের ভিডিওগ্রাফি পেন ড্রাইভ দিয়ে আজকে জমা দেওয়া হয়েছে, আজকে সাবমিশন করা হয়েছে। আর অভিষেককে জেল যাত্রার জন্য, অভিষেককে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের জন্য প্রেয়ার করা হয়েছে। অভিষেককে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে, তার ভিত্তিতে সিআইডি তরফ থেকে অলরেডি প্রেয়ার ডান, শুনানি বাকি আছে। কিন্তু তাদেরকেও পরপর ওঠানো হচ্ছে, এই ওঠানোগুলো কি খুব জরুরি? দেখুন, দুর্নীতি একদিনে হয়নি। দুর্নীতি যেমন বিচার ব্যবস্থা পর্যায়ক্রমে হয়, একটার পর একটা হিয়ারিং হয়, তারপর জাজমেন্ট হয়, দুর্নীতিও ঠিক সেরকম, একটার পর একটা দুর্নীতি হয়, তারপর রাঘব বোয়ালের জন্ম হয়। সেই দুর্নীতি রাঘব বোয়ালের জন্ম নিচ্ছে অভিষেক, কাটমানিখোর জন্ম হয়েছে মমতার। আর নিচের তলা থেকে উপর তলা যে কাটমানির যে চেন সিস্টেম, এই চেন সিস্টেমটা ভাঙার কাজ রাজ্যের প্রশাসন বা রাজ্যের পুলিশ, সেটা কখনো হতে পারে কলকাতা পুলিশ, কখনো হতে পারে জেলার পুলিশ, কখনো হতে পারে সিআইডির মতো তদন্তকারী সংস্থা, তারা এটা করছেন। এই চেনটা, এই নেক্সাসটা, এই বাইনারিটা ভাঙার কাজ হচ্ছে, এবং এই বাইনারিটার ভাঙার কাজ যখন হচ্ছে, তার মানে বুঝতে হবে যে এই জাল গোটানো হয়ে গেছে। এতদিন জাল বিছানো ছিল, জাল বেছানো হয়ে গেছে, বা জাল গোটানোর পালাই, জাল গোটাতে গোটাতে এরা উঠে আসছে জালে একটার পর একটা। আপনাকে আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে আমি 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জির কথা বলেছিলাম, যে এরপর নেক্সট অনন্যা ব্যানার্জি। তো নেক্সট অনন্যা ব্যানার্জি, আজকে সেই নেক্সট অনন্যা ব্যানার্জি হয়ে গেল। আজকে অনন্যা ব্যানার্জির ওয়ার্ডে পুলিশ হানা দিয়েছে, এবং ওয়ার্ডের অফিসে পুলিশ হানা দিয়েছে। অনন্যা ব্যানার্জিকেও ধরবে। অনন্যা ব্যানার্জি ওই দুর্নীতির শরিক, এবং এই অরূপ বিশ্বাসের সাথে তার যে ঘনিষ্ঠ সম্পর্ক, সেটা তার আলাদা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অনন্যা ব্যানার্জি, অরূপ বিশ্বাস, এদের যে দুজনের নেক্সাস, এই বিশ্বাস ব্রাদার্সের সাথে অনন্যা ব্যানার্জির যে যোগসাজশ আছে, সম্পর্ক আছে, সেটা আজকে প্রমাণিত। নাহলে আপনি বলুন না, কাউন্সিলরের অফিসে খাট পেতে পারে, বিছানা পেতে পারে। ব্যাপারটা হচ্ছে যে অরূপ বিশ্বাস, অনন্যা ব্যানার্জি এবং বিশ্বাস ব্রাদার্সের সাথে একটা গোপন আঁতাত, যেটা শাসক হওয়ার মানে শাসক যখন তদানীন্তন শাসক দল ছিলেন তৃণমূল সরকার, তখন থেকে এইটা পরিষ্কার হয়, এবং সেটা সবার চোখে লাগে। এবং ঘটনাচক্রে এই জিনিসটা আমরা খুব ভালোভাবে দেখতে পারি, কারণ আপনারা দেখবেন যখন 109 নম্বর ওয়ার্ডের জন্য বেশি টাকা বরাদ্দ হচ্ছে, 109 নম্বর ওয়ার্ডে কালচারাল প্রোগ্রাম বেশি হচ্ছে, এবং 109 নম্বর ওয়ার্ডে আলাদা করে ডেভেলপমেন্টের জন্য টাকা বরাদ্দ হচ্ছে, সেখানে অফিসার ডেভেলপমেন্ট হচ্ছে। আর 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমি খুব ভুল না করলে তৎকালীন মাননীয় ক্রীড়ামন্ত্রী যিনি অরূপ বিশ্বাস ছিলেন, তার সাথে খুবই ঘনিষ্ঠ, এবং সেটা কান পাতলে অনেক নিন্দুকেরা বলে, এটা শোনা যায়। তো এই অনন্যা ব্যানার্জির অফিসে, একটা কাউন্সিলরের অফিসে গর্ভনিরোধক বলে কী করছিল আমি জানি না, গর্ভনিরোধকের ট্যাবলেট আমি কী করছিল জানি না। বিগত দিনে আপনারা দেখেছেন সুরেন্দ্রনাথ কলেজে বেডরুম,
ওইওর মতো ফ্যাসিলিটি, অনেক মিডিয়া সেটা বলেছিল। নিন্দুকেরা বলেছিল যে তারা দুজন বাবা ছেলে, কোনো একজন নাম দেবাশিস শিবাশিস, তারা রাত চালায়। এবং পরবর্তীতে অনেক কিছু আপত্তিকর জিনিস পাওয়া যায় যেগুলো আনম্যারিড কাপলরা ব্যবহার করে, সেরকম আপত্তিকর জিনিসও পাওয়া যায়। তো এটা তৃণমূল, এটাই হচ্ছে তৃণমূল বা এটাই হচ্ছে তদানীন্তন শাসক দল। তো এই জিনিসগুলো যেগুলো এই বাইনারিটা, এই নোংরামোটা ভেঙে দেওয়ার দরকার, এবং এই বাইনারি এই নোংরামোটা ভাঙার কাজ করতে চলছে, এবং সেখানে দুর্নীতির মাথা পর্যন্ত পৌঁছানো অবশ্যই হবে। দেখুন, চার্জ গঠন করেছে ইডির তরফ থেকে করেছে, সেখানে চার্জ ফ্রেম হবে, এবং সেখানে শাহজাহান যেহেতু বর্তমানে অ্যারেস্টেড, তো তাকে বিচার বিভাগীয় তদন্তে নিয়ে এসে এবং বিচারের তরফ থেকে মানে আইনের আওতায় আনা হয়েছে, এবং সে আইনের মোতাবেক তার সাজা হবে। আর সেই সময় আপনার শাহজাহান তো ওখানকার ত্রাস ছিল একরকম, যেমন এখানে ফলতায় জাহাঙ্গীর, সেরকম ওখানে শাহজাহান। সবটাই তো ভাইপোর বদান্যতায়, কারণ এই অভিষেকের দ্বারাই বেড়ে উঠেছিল জাহাঙ্গীর, এই অভিষেকের দ্বারাই যে বেড়ে উঠেছিল শাহজাহান। আমি আবারও বলছি, বর্তমান সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব নেওয়ার পর পরিষ্কার আমি বলেছিলাম, জঙ্গল রাজ কায়েমকারীদের যারা থাকবে তাদের রাতের ঘুম থাকবে না, তাদের এক একটা দিন এক একটা বছরের মতো করে কাটাতে হবে। আর সেই রাস্তাতেই হাঁটছে স্বরাষ্ট্র দপ্তর, এবং সেই ব্যবস্থায় স্বরাষ্ট্র দপ্তর খুব দায়িত্ব সম্পূর্ণ, মানে দায়িত্ব সহকারে, যত্ন সহকারে সেই কাজটাই করবে। ঘটনা নিয়ে তারা আবার ইনভেস্টিগেশন করার জন্য গেছে, কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে, একটা সময় ছিল 2011 থেকে 2026-25 পর্যন্ত এটা নিয়ম ছিল যে সিবিআই ইডি স্টেটের ক্লিয়ারেন্স ছাড়া কোনো তদন্ত করতে পারবে না। এই জিনিসটা, এই আইনটা বা এই সার্কুলারটা জারি করা ছিল আমাদের রাজ্যে, এই ফরমানটা জারি করা ছিল। বর্তমান শাসক দল সেই জায়গা থেকে পরিষ্কার বলা হয়েছে, যদি কোনো কেসের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কোনো দুর্নীতি হোক, কোনো সাসপিশিয়াস মার্ডার হোক, বা কোনো রকম সাসপিশিয়াস কোনো অ্যাক্টিভিটি হোক, যদি ডিরেক্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করতে চায়, সেক্ষেত্রে রাজ্যের কোনো অনুমতির প্রয়োজন দরকার হবে না। আর এই রাজ্যের অনুমতির প্রয়োজন দরকার হবে না, এই কথাটা বলার পর এবং এটা সার্কুলার জারি হওয়ার পর আমাদের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে, তখন সিআইডি, সিবিআই, ইডি জয়েন্ট ভেঞ্চারে এই কাজগুলো করতে পারছে, যেগুলো এতদিন করতে পারছিলেন না। অনেক বাধা সম্মুখীন হতে হয়েছে, সেটা কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থার তরফ থেকে হোক বা রাজ্যের পুলিশের মানে লেভেলেও সেই বাধার সম্মুখীন হতে হয়েছে, কারণ রাজ্যের পুলিশদের এতদিন হাত খুলে দেওয়া হয়নি। আমি সেই সময় একটা কথা বলেছিলাম, আমাদের রাজ্যে যত কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থা আছে প্রয়োজন নেই, আমাদের সিআইডি হচ্ছে সবথেকে বেস্ট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বা ইনভেস্টিগেশন এজেন্সি। সিআইডি যদি ফ্রি হ্যান্ড থাকে, পুলিশ যদি ফ্রি হ্যান্ড থাকে, তাহলে সিবিআইকে এখানে আনার প্রয়োজন নেই, দরকার নেই, মশা মারতে কামান দাগার প্রয়োজন হয় না। এই সমস্ত রাঘব বোয়াল দুর্নীতিবাজদের আমাদের সিআইডি তাদের পক্ষে যথেষ্ট, সিবিআইয়ের প্রয়োজন হয় না। কিন্তু সিআইডি বা পুলিশ ডিপার্টমেন্টের বলুন হাত বেঁধে রাখা হয়েছিল, যার জন্য তারা কাজ করতে পারছিলেন না। যখন এই দপ্তর বা এই সরকার নতুন এলো, আমাদের কাজ হলো প্রথম আমরা পুলিশ ডিপার্টমেন্টকে ফ্রি হ্যান্ড করে দিই, এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয় আমাদেরকে ফ্রি হ্যান্ড করে দেন। সেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের এবং মাননীয় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী দুজনের কথার ভিত্তিতে, দুজনের কাগজের সার্কুলারের ভিত্তিতে আমরা কাজ করি, এবং আমরা আমাদের নিচের লেভেলে যারা অফিসার আছেন, সে ডিএম বলুন, এডিএম বলুন, আইপিএস বলুন, এসপি বলুন, তাদেরকে আমরা ফ্রি হ্যান্ড করে দিই। তো যখন আমরা তাদেরকে ফ্রি হ্যান্ড করে দিই, তখন তারা তাদের মতো কাজ করছে, তারা তাদের মতো ইনভেস্টিগেশন চালাচ্ছে। তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, যেখানে কোনো রকম ঘাপলা দেখবেন, যেখানে কোনো রকম দুর্নীতি দেখবেন, যেখানে কোনো রকম অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি দেখবেন, পরিষ্কার তাদেরকে জিরো টলারেন্স, সেই জায়গায় জিরো ডাউন করুন। আমরা পরিষ্কার এই ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছি টু এভরি পুলিশ স্টেশন, টু এভরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। দ্যাটস দ্য রিজন উই উইল গেট রেজাল্ট। কি হয়েছে? 16 না ফুর্তি হয়েছে, কি বলবেন? আজকে আমাদের বিধানসভাতে আধ ঘন্টার কথা হয়, আমি ঘটনাচক্রে আধ ঘন্টা ওখানে উপস্থিত ছিলাম। AG3 এর সাথে কথা হয়, ফাইন্যান্স সেক্রেটারির সাথে কথা হয়, এবং বর্তমান অর্থমন্ত্রী তার সাথে কথা হয়। তিনজনের কথা হয়েছে, ডিপার্টমেন্টাল এনকোয়ারিতে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্টাল এনকোয়ারি কমপ্লিট হলে চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে এগেনস্টে এফআইআর হবে। এফআইআর হওয়ার পর ওটা নেক্সট টু সিআইডি দেওয়া হবে। তারপর বাকিটা চন্দ্রিমা ভট্টাচার্যকে হিসেব দিতে হবে, এই টাকা কোথায় গেল, এই টাকার হিসেব কোথায়, চন্দ্রিমা ভট্টাচার্যকে তার হিসেব দিতে হবে। এবং সেখানে সেই চন্দ্রিমা ভট্টাচার্য থেকে বাদ মমতা বন্দ্যোপাধ্যায় পড়বে না, কারণ অর্থ দপ্তর মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশন ছাড়া কাজ চলবে এটা হতে পারে না, আর মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশন ছিল না এটাও হতে পারে না। তাহলে এর সাথে সমদোষী রাজ্যের চোর মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দায় এড়াতে উনি পারেন না, এবং ওনাকে এর ইনভেস্টিগেশন এজেন্সির সামনে বসতে হবে, তার জবাব দিতে হবে। আর ভাইপো ছাড়া তো অন্য কেউ হবেন না। দেখুন, একটা কথা, পরিষ্কার কথা, মানুষ মুখ কোনটা মুখোশ কোনটা বুঝে গেছে। ও যতদিন মুখ ছিল মানুষ মানে ওর ভরসায় ছিল, এবার ওই মুখোশটা যখন দেখেছে তখন মুখ ছাড়া সরকার এনেছে। বর্তমান সরকার যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিল, সেই সরকারের কোনো মুখ কিন্তু ছিল না। আর এটা বিজেপির বলতে পারেন ওদের ইন্টারনাল স্ট্র্যাটেজি, যে ওরা কোনো মানুষকে মুখ করে কোনো রাজ্যের নির্বাচনে লড়ে না। সে দেশের নির্বাচন বলুন, রাজ্যের বিধানসভা নির্বাচন বলুন, মানুষ তাদেরকে ভোট দিয়েছে। মানুষ এই অতিষ্ঠ হয়ে দুর্নীতিকারীদের দুর্নীতি এবং তোলা এক্সটর্শন এবং চাকরি নেই, এবং সেখানে
মানুষ ঠিকমতো খেতে পাচ্ছে না, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব। মানুষ ভোট দিয়েছে এই সরকারকে উৎখাত করার জন্য, এই জঙ্গলরাজকে উৎখাত করার জন্য। মানুষ তার ক্ষমতা দেখিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে এই জঙ্গলরাজের সরকার তুলেছে এবং জঙ্গলরাজ কায়েমকারীদের কিভাবে আইনের আওতায় এনে, বিচারের আওতায় এনে তাদেরকে জেলে ভরা হতে পারে তার দায়িত্ব আমাদের সরকার স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে এবং আমরা সেই কাজ, আমাদের অফিসাররা যথেষ্ট এফিসিয়েন্ট অফিসার, তারা সেই কাজ করতে বদ্ধপরিকর। যাচ্ছে বিদ্রোহী টিএমসি সাংসদ ও বিধায়করা। দেখুন, এইটার ব্যাপারে বলতে তো ওনারা পারবেন, কারণ সবথেকে বড় কথা এরা বিজেপির সাথে মিশতে গেলেও আমার মনে হয় বিজেপিতে তো কিছু শিক্ষিত লোক আছেন, অনেক আইপিএস আছেন, অনেক আইএস আছেন, অনেক এক্স জাজ, অনেক এরকম লেভেলেরও লোক আছেন। তো অতটাও বুদ্ধিমত্তা মানে বুদ্ধিহীনতার কাজ এদের মতো ওনারা করবেন না, আর করবেন না বলেই ওনাদের কাছে গেলেও ওনারা সেভাবে পাত্তা পায়নি। হয়তো এক দুবার গেছে, এন্ট্রি দিয়েছে, জল মিষ্টি খাইয়েছে, ব্যাস ওইটুকু। সৌজন্য সাক্ষাৎ করেছে, অসভ্য তো নয়, সৌজন্য সাক্ষাৎ করেছে, ওইটুকুই। এরপর ওনারা কোন দলে যাবেন কোন দলে যাবেন না, তবে এটা বলতে পারি যে দলে যাবে সে দলটাও দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হবে এবং সে দলটাও দুদিন পরে উঠে যাবে। তৃণমূলের 1 থেকে 100 সবাই চোর, সবাই দুর্নীতিবাজ, কেউ সাধু নয়। খোদ মমতা ব্যানার্জি নেই, যার শুরুটাই দুর্নীতি, যার শুরুটাই ল্যান্ড গ্র্যাবিং দিয়ে, যার শুরুটাই এক্সটর্শন দিয়ে, তার শেষটাই ওরকমভাবে হবে। আর শেষটা ওরকমভাবে হওয়ার পরেও যে আবার নতুন করে বাড়ছে, যে কটা সাংসদ গেছে তাদের প্রত্যেকের নামে ক্রিমিনাল কেস আছে। আপনারা যদি দেখেন তাদের প্রত্যেকের নামে ক্রিমিনাল কেস আছে, কারোর নামে এক্সটর্শন আছে, কারোর নামে ল্যান্ড গ্র্যাবিং আছে, কারোর নামে অন্যরকম কেস আছে, কিন্তু আছে। কেসহীন একদম সাদা ধোয়া এমপি এমএলএ তারা গেছে, এটা ভাবার কোনো কারণ নেই। আপনারা ইতিহাস দেখলে খুঁজে পাবেন। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।